দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দিনভর জনদুর্ভোগ। ভাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে, গাড়ির কাইতে পল্টন, তারপরে বিজয়নগর, পুরা এরিয়াটায় পানিতে মোটামুটি রাস্তাঘাট ভরপুর পানি। কুড়িগ্রামে নদ নদীর পানি কমেছে, ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার উপরে। বরগুনার এক রেস্টুরেন্টে একবেলা দরিদ্রদের জন্য বিনা পয়সায় খাবার। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল ১১টা, রাজধানীর ব্যস্ততম একটি সড়কের চিত্র এটি। কারওয়ানবাজার মোড় থেকে মগবাজার রেল ক্রসিং পর্যন্ত এই সড়কে হাঁটু পানি। তেজগাঁও রেল স্টেশনের সামনের রেল লাইনও পানির নিচে, ফলে এভাবেই ঝুঁকি নিয়ে চলে ট্রেন। এছাড়া শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার মূল সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। পানি জমে যায় ভেতরের সড়কগুলোতেও। তেজতুরি বাজার, ফার্মগেট, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে এমন জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক কষ্ট, অনেক সমস্যা, ভাঙ্গা ডুঙ্গা রাস্তা আছে, গাড়ির কাইতে আমি সদরঘাট থেকে আসছি, পল্টন, তারপরে বিজয়নগর, পুরা এরিয়াটায় পানিতে মোটামুটি রাস্তাঘাট ভরপুর পানি এবং অনেক গাড়ি নষ্ট হয়েছে, মানুষের অনেক ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু বেশি সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। ঢাকাসহ সারা দেশে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। আমরা 2 দিনের একটা পূর্বাভাস দিয়েছি, তো সেক্ষেত্রে আগামী পরশু দিন অর্থাৎ 13 জুলাই থেকে অ্যাক্টিভিটিটা কিছুটা কমে আসবে। তার মানে এই নয় যে বৃষ্টিপাত থাকবে না, বর্ষাকালে বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা কমে আসবে। এবং এই বৃষ্টিপাতে ভারী বর্ষণের কারণে আমরা কিন্তু ল্যান্ডস্লাইডের কথাও বলেছি। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল 6টা থেকে শুক্রবার সকাল 6টা পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ ৩০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, এই মুহূর্তে কক্সবাজারে বৃষ্টিপাত কেমন হচ্ছে আর রাস্তাঘাটের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। আপনি জানেন যে গতকাল প্রচুর বৃষ্টি হয়েছে কক্সবাজারে, প্রবল বর্ষণের কারণে গতকালে পাহাড় ধসে 7টি পৃথক স্থানে পাহাড় ধসে 4 জনের মৃত্যু হয়েছে। একজন শিশু ও 3 জন মহিলা সহ 4 জনের মৃত্যু ঘটনা ঘটেছে। এই অবস্থায় কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা যেমন বাড়ছে, তেমনি জলবদ্ধতাও বেড়ে গেছে। জলবদ্ধতার মূল কারণ হিসেবে স্থানীয়রা যেটা বলছে, তারা বলছে কক্সবাজারে যে পাহাড় কাটা বর্ষাকাল আসলে পাহাড় কাটা বেড়ে যায়, কারণ পাহাড় কাটার কারণে যে নালা তৈরি করা হয়েছে, সেই নালাগুলো অপরিকল্পিত নালা নর্দমা তৈরি করা হয়েছে, যার কারণে সেই নালাগুলো পাহাড়ের মাটি এসে ভরাট হয়ে গেছে। নালা ভরাট হয়ে যাওয়ার কারণে পানিগুলো এখন রাস্তার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে পানিগুলো এখন গড়িয়ে পড়ছে আশেপাশে লোকালয়, শহর থেকে বেরিয়ে এসে লোকালয়ের দিকে ধাবিত হয়েছে। যে লোকালয় বলতে কক্সবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কমিটি করা কুতুবদিয়াপাড়া এলাকা আছে, প্রধানত সেখানকার প্রায় 2000 ঘরবাড়ি পানিতে প্লাবিত হয়েছে এবং প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। সেখানকার প্রায় এখন পানিবন্ধ হয়ে আছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পানির স্তর, সেই কালকা দিয়ে পানি তোলা থেকে, যদিও 40 বছর ইতিহাসে এখানে কোনোদিন প্লাবন হয়নি, কিন্তু এইবারে হওয়ার কারণটা হলো বিমানবন্দরে যেসব পানি ছিল সেই পানিগুলো এদিক দিয়ে বিমান বাহিনী ছেড়ে দিয়েছে বলে স্থানীয় এলাকাবাসী অভিযোগ করছে। কিন্তু কক্সবাজারের পৌর মেয়রের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তিনি ফোন রিসিভ করতে পারেননি। তবে স্থানীয় এখানে এই খালে একটা বাঁধ দেওয়ার কারণে সেটা পানিটা লোকালের দিকে চলে আসছে, এলাকা প্লাবিত হয়েছে। তিনি চেষ্টা করছেন এই বাঁধটা সরিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। তিনি স্থানীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত করেছেন বলে স্থানীয় কাউন্সিলর সেটা জানিয়েছে। যোগাযোগ করছিলাম জেলা প্রশাসন, তারা যেটা বলছে যে তারা চেষ্টা করছে পানিবন্দী মানুষগুলোকে শীঘ্রই মুক্তি দেওয়ার জন্য। তারা স্থানীয়ভাবে শুকনো খাবার এবং বিভিন্ন সহায়তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। এই অবস্থায় কক্সবাজারের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে আর অন্যান্য প্লাবিত হয়েছে, সেখানে পানি নেমে গেলেও এখনো পর্যন্ত সারা
সারাদিন সকাল থেকে বৃষ্টি হয়নি, তবে এখন কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। হয়তো আবহাওয়া অফিস বলেছে যে আরো বৃষ্টির আশঙ্কা রয়েছে। আসলে বৃষ্টি যদি আরো প্রবল আকার ধারণ করে তাহলে কক্সবাজার যেসব পাহাড় আছে পাহাড়গুলো ধসে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে কোনো সময় পাহাড় ধসে ঘটনা করতে পারে, মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় কক্সবাজার যেসব পাহাড়ের লোকজন রয়েছে তাদেরকে মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হলো, কিন্তু স্থানীয় লোকজন সে কথা শুনছেন না। তারা তাদের বাসস্থান ছেড়ে কোথাও নিরাপদ স্থানে যাওয়ার কোনো বুক রেপ তাদের মাঝে নেই। যদিও প্রশাসন মাইকিং করে তাদের দায়িত্ব শেষ করছে, কিন্তু এর বাদে কোনো দায়িত্ব পালন করতে প্রশাসন দেখা যাচ্ছে না। এরপরও স্থানীয় কিছু লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি চেষ্টা করছে তাদেরকে সরিয়ে আনতে। তারপরেও পাহাড়ের উপরে পাহাড়ের পাদদেশে শত ঘর পায়, তাদেরকে আসলে সরানোটা কঠিন। তারা যাবেটা করে আসলে যাওয়ার জন্য তেমন কোনো আশ্রয় কেন্দ্র তাদের প্রশাসন ব্যবস্থা করেনি। যদিও প্রশাসনের মুখে বলে, কিন্তু তাদের পরিণত এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রশাসনের কিছু স্থানীয় প্রশাসন যারা পৌরসভার দায়িত্বে আছেন তারা পাড়ায় পাড়ায় মহল্লা গিয়ে তাদেরকে সতর্ক করছেন। এই অবস্থায় প্রশাসন আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না, তবে কিছু চুনা খাবার দিয়ে তাদের ব্যবস্থা করতেছে। যারা পানিবন্দী আছে তাদেরকে সহায়তা চেয়েছে স্থানীয় লোকজন। ইফতেখার। দর্শক, ভারী বৃষ্টিতে কক্সবাজারের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী হারুন রশিদ। যাচ্ছি পরের সংবাদে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার এখন সময়ের দাবি। সরকার কিছুতে এটি উপেক্ষা করতে পারে না, তাই জাতীয় সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে বলে আশা করেন আইনমন্ত্রী। ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার 17 জন পরিবারের সদস্য সহ হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজকে যে কিছুটা হলো এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না, সেটা তো আমি অস্বীকার করতে পারবো না। সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। কুড়িগ্রামে নদ নদীর পানি কমেছে, তবে ব্রহ্মপুত্র 3টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষ। বন্যার কারণে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রয়েছে। 2 সপ্তাহ ধরে নিচু এলাকার 4 শতাধিক গ্রামের প্রায় 2 লাখ মানুষ বন্যা কবলিত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকায় পানি থাকায় দুর্ভোগে আছে বানভাসী মানুষ। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 155 মিলিমিটার। 2022-এর ভয়াবহ বন্যার ক্ষত শুকানোর আগেই আবার 2 দফা বন্যায় ভাসছে সুনামগঞ্জ। এরই মধ্যে পানিতে তলিয়ে ক্ষতির মুখে পড়েছে 610 কিলোমিটার সড়ক, কালভার্ট ও ব্রিজ। এছাড়া কৃষি খাতে ক্ষয়ক্ষতি প্রায় 45 কোটি টাকা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সড়ক পুনর্নির্মাণে প্রয়োজন 12.5 কোটি টাকা। বন্যার পানির স্রোতে বেশিরভাগ সড়কেরই এই অবস্থা। উঠে গেছে কার্পেটিং, বিভিন্ন স্থানে 30টি সেতু ও কালভার্ট ভেঙে যাওয়ায় অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলা সহ অনেক জায়গায় কালভার্ট, ব্রিজ ভেঙে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে কয়েক লাখ মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কে চলাচল করছেন সবাই। বন্যায় রাস্তাঘাট তো বিরাট ক্ষতি হয়ে গেছে। আমরা চলাচল করতে
খুবই সমস্যা হয়। পুরুষ লোক যাইতে না, ভুল বাচ্চা কাচ্চা মেয়ে লোক কিভাবে যাত্রী করতেছে। কলেজের ছাত্রছাত্রী যাইতে পারে না, আমরা যাইতাম পারি না, রোগী যাইতে পারে না। তোর প্রতি আমরা আকুল আবেদন, দ্রুত গতিতে আমরা খামটা শুরু করে যাতে পানিটা না ঢুকে। সবাই 1-2 হাজার মনে হয় আমরা আসা যাওয়া যায় না। অনেক ডেলিভারি রুগী আছে, এরাও আনতে কষ্ট হয়। বাজারেও যাইতে পারে না, খুন তো আনতে পারে না, খাইতে পারে না, ফুটো স্কুলেও যাইতে পারে না। ধান, সবজি, আনাজপাতি যা আছে সবটা পানি নষ্ট করে রেখেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলজিইডির আওতাধীন সড়ক। 500 কিলোমিটার রাস্তা এবং 866 মিটার ব্রিজ কাভার নষ্ট হয়েছে। এগুলো মেরামত করতে আমাদের 926 কোটি টাকার প্রয়োজন হবে। প্রায় 115 কিলোমিটার সড়ক এবং প্রায় 30টি সেতু কালভার্টের অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য 350 কোটি টাকা একটা অ্যাসেসমেন্ট আমরা করেছি। এছাড়া বন্যায় সুনামগঞ্জে 10,000 কৃষকের 1100 হেক্টর আউশ ধান এবং 600 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 1100 হেক্টর সম্পূর্ণ ক্ষতি হয়েছে আউশ ধান, যার বাজার মূল্য প্রায় 11 কোটি টাকার মতো, এবং সবজি প্রায় 600 হেক্টর জমির ক্ষতি হয়েছে, যার বাজার মূল্য 33 কোটি। জেলার অনেক সড়ক এখনও পানিতে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। হালকা ও মিহি সুতার চায়না দুয়ারি জাল ব্যবহারে কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে ধরা পড়ছে ছোট ও পোনা মাছ। স্থানীয়রা বলছেন, এ জাল ব্যবহার বন্ধ না হলে হাওরে মাছের সংকট দেখা দেবে। জেলা প্রশাসক জানিয়েছেন, চায়না দুয়ারি জাল ব্যবহার বন্ধে অভিযান চালানো হচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বলিখালী মাছ বাজার। ভোর থেকেই বাজারে ছোট বড় বিভিন্ন ধরনের মাছ নিয়ে হাজির হন জেলেরা। তবে বর্ষার শুরু থেকেই বাড়ছে ছোট মাছ, বিশেষ করে পোনা বিক্রির পরিমাণ। চায়না দুয়ারি জাল ব্যবহার করায় কিশোরগঞ্জের বিভিন্ন হাওরে এসব ছোট ছোট মাছ ধরা পড়ছে। আমরা যে মাছ দেখছি আগে, আজকে 2-3 বছর ধরে জালটা আসাতে মানে আমাদের মাছ একটা বিলুপ্তির পথে। এমন ছোট ছোট পোনা যা আছে, রুই, কাতল বা এই যে বোয়াল, হাইরি, সব পোনাগুলো মেরে নিতেছে। কেন যে মাছটা 1000 টাকা বিক্রি হইতেছে, এখন এই মাছটা 50,000 টাকা হইব বড় হইলে। প্রশাসন পদক্ষেপ নিলে হাওরের মিঠা পানির মাছ রক্ষা হবে। দিন দিন এই জালের ব্যবহার বাড়ায় ধ্বংসের মুখে পড়েছে মাছের উৎপাদন। তাই এই জাল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি মাছ ব্যবসায়ীদের। একবারে দিন থেকে নিয়ে সব মাছ মারা হয়ে গেছে, সিজনের সময় আমরা মাছ পাই না। সরকারের কাছে আবেদন, চায়না রিং জাল আর শর্ট মেশিনটা বন্ধ করুক, আর কেমিক্যালটা। এ বিষয়ে জেলেদের সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে বলে আশা মাছ ব্যবসায়ীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। কেউ ডাকেন গরিবের হোটেল, কেউ বা জয়নালের হোটেল। ভিক্ষুক, পথচারী সহ ক্ষুধার্তদের কাছে এখন এসব নামেই পরিচিত বরগুনার ভাই ভাই হোটেলটি। গত 24 বছর ধরে সপ্তাহে একবেলা এখানে বিনা পয়সায় খাবার খাচ্ছেন অসহায় মানুষজন। জয়নাল আবেদিনের বাবা মা মারা যান 1999 সালে। এরপর থেকেই সপ্তাহের প্রতি বুধবার গরিব অসহায়দের একবেলা খাবার দেয়া শুরু করেন তিনি। 2016 সালে জয়নাল মারা গেলেও খাবার বিতরণ থামেনি। বরগুনার আমতলী উপজেলার মেয়র মার্কেটে এখন তার ছেলেরা চালান ভাই ভাই হোটেল। খাবারের তালিকায় কোনোদিন থাকে ভাত, গরুর মাংস, কোনোদিন মুরগির মাংস, মাছ, মাঝে মধ্যে খিচুড়ি থাকে। এছাড়া থাকে মৌসুমি ফল, আম, কাঁঠালও। অনেকে হোটেলে বসে খেয়ে যান, আবার অনেকে নিয়েও যান পরিবারের জন্য। আমি প্রত্যেক দিনই প্রত্যেক বুধবার আইনি হ্যাঁ পাঙ্গাস মাছ দিয়া মুখ বাড়ি বেতে খাইতে না, কত কষ্ট করে খাই, ইয়ে খাই। বিনামূল্যে পেট ভরে খেতে পেরে খুশি অসহায় মানুষেরা। আমরা দোয়া করি আল্লাহ পাক তারে খাওয়ানোর তৌফিক দেয়, আরো জন এসে এরকম আমাকে ল্যাংরা খরাতি আছে যারা একজনে সবাই 2টা ডাইল ভাত সে খাওয়াইতে পারে। আমি আইছি একজন নতুন, আর আইনি এই সময় ভাত তো খাইনি, আমার গাড়ি গিয়ে আসছে না, খাইয়ে নিয়ে বাড়ি নিয়ে যাবে খাওয়া। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিয়ে শান্তি খুঁজে পান হোটেল মালিকরা।
আমরা যতদিন বেঁচে থাকবো, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, এরকম যত আসুক। আজকে আমার মনে হয় যে 150 ওভার হয়েছে, আমাদের এতে অনুমানে 150 আজকে ওভার হয়েছে। তো আশা করি আরও ভবিষ্যতে আরও যত আসবে আমরা দেবো, এতে কোনো কৃপণতা করব না। যতদিন এই হোটেল থাকবে ততদিন গরিব অসহায়দের খাবার খাওয়ানোর কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ 3 জনের প্রাণ গেছে। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পটিয়ার পাচুরিয়া এলাকার মিলিটারি পোলে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে এক শিশুসহ 2 জনের মরদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক 1 জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় অটোরিকশাটি বোয়ালখালী থেকে পটিয়ায় যাওয়ার পথে কালুরঘাটগামী পণ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন বলে পরিচয় করিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিতে চলমান ন্যাটো সম্মেলনে স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভুল করেন তিনি। বার্তা সংস্থা এপি জানায়, জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্টের নামে পরিচয় করিয়ে দেওয়ার পর দ্রুত নিজেকে সংশোধন করে নেন বাইডেন। পরে তিনি বলেন, জেলেনস্কি পুতিনের চেয়ে ভালো। বাইডেনের এমন ভুল হেসে উড়িয়ে দেন জেলেনস্কি। এর মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নাকি জো বাইডেন লড়বেন তা নিয়ে সংশয়ের মধ্যেই ফের স্পষ্ট বার্তা দিলেন বাইডেন। তার মতে তিনি এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। নেপালে ভারী বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে পড়েছে 2টি যাত্রীবাহী বাস। এ সময় বাস দুটিতে 63 জন যাত্রী ছিলেন। এর মধ্যে 3 জন সাঁতরে পাড়ে উঠে আসেন, তবে এখনও নিখোঁজ আছে 60 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত স্রোতে বাস দুটি ভেসে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শুক্রবার ভোরে 2টি যাত্রীবাহী বাস ত্রিশুলি নামের একটি নদীতে পড়ে যায়। এ সময় কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্স নামের বাস দুটিতে সংঘর্ষ হয়। এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের কাজে সহায়তার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের হামলায় গাজায় গত 24 ঘন্টায় আরও 50 জন নিহত হয়েছে, আহত হয়েছে 54 জন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 38,345 জনে। গাজায় চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি শিগগিরই কার্যকর হতে চলেছে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল এরই মধ্যে ওই চুক্তিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। 3 স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের দ্বিতীয় স্তরে উভয় পক্ষই একটি অন্তর্বর্তী সরকারের হাতে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য জানিয়েছে। ইউরোতে ফ্রান্সের মিশন শেষ। স্পেনের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এমবাপ্পে বাহিনী। এবার নিজের স্বপ্নের ক্লাবে নতুন যাত্রার অপেক্ষায় তিনি। তার আগেই রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিপণী বিতানে বিক্রি চলছে তার নাম্বার 9 জার্সি। তা কিনতে ভিড় জমিয়েছেন মাদ্রিদিস্তারা। ছোটবেলা যার ছবি দেয়ালে টাঙিয়ে রেখে ফুটবলার হবার স্বপ্ন দেখতেন, সেই CR7-এর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে এখন অফিসিয়ালি পরিচয় পর্ব সেরে নেওয়ার অপেক্ষায় ফরাসি গ্যালাকটিকো কিলিয়ান এমবাপ্পে। তার আগে গেল মঙ্গলবার সান্তিয়াগো বার্নাবু তার নাম্বার 9 জার্সি নিজস্ব বিপণী বিতানে সাজিয়ে রেখেছে রিয়াল প্রেমীদের জন্য। আর তা কেনার জন্য উপচে পড়া ভিড় জমিয়েছেন এমবাপ্পে সমর্থকেরা।
জার্সিটি কিনতে পেরে খুব আনন্দিত, যদিও এর দাম অনেক, তারপরও আমি খুশি। প্রথমবারের মতো এমবাপ্পের জার্সি উঠেছে, তাই এখানে অনেক ভিড় লেগে আছে। তারপরও আমি আমার জার্সিটি কিনতে পেরেছি। স্প্যানিশ গণমাধ্যমের মতে এমবাপ্পের জার্সি দোকানে ওঠার 1 ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। এছাড়াও অনলাইনেও তার জার্সি কেনার জন্য হিড়িক লেগে আছে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দোকানে প্রবেশ করতে পেরেছি আর জার্সি কিনতে পেরেছি। 7 বছর প্রচেষ্টার পর গত 3 জুন 5 বছরের চুক্তিতে এমবাপ্পেকে দলে ভেড়ায় লস ব্লাঙ্কোরা। ফরাসি তারকাকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী 16 জুলাই বার্নাবুতে সমর্থকদের সামনে প্রথমবারের মতো বিখ্যাত সাদা জার্সিতে হাজির হবেন এই ফরাসি তারকা, যেখানে এমবাপ্পের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় 81,000 লস ব্লাঙ্কোস সমর্থক। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। সংবাদ শেষ করব ভিন্ন রকম খবর দিয়ে। বিশ্বজুড়েই সৌন্দর্য প্রতিযোগিতার বেশ কদর। মানুষ তো বটেই, কুকুর বিড়ালের সৌন্দর্য প্রতিযোগিতাও আয়োজন করা হয় দেশে দেশে। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। এতে বিজয়ের মুকুট জিতেছে সবচেয়ে কুৎসিত কুকুর। সচরাচর যেমন কুকুর দেখা যায়, এরা তাদের থেকে একটু ভিন্ন, কিছুটা উদ্ভট। এ হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ প্রতিযোগিতার চিত্র। বাকিদের পেছনে ফেলে ওয়ার্ল্ড আগলিয়েস্ট ডগ খেতাব জিতে নিয়েছে ওয়াইল্ড থাং নামের একটি কুকুর। বিদঘুটে চেহারার জন্য বিচারক আর দর্শকদের ভোটে বিজয়ীর মুকুট জিতে নিয়েছে প্রাণীটি। প্রতিযোগিতায় 5 বার অংশ নেয়ার পর 6 বারের চেষ্টায় এই অর্জন তার। সবচেয়ে কুৎসিত কুকুরের মালিক পুরস্কার হিসেবে পেয়েছেন $3,000। বিচারক ফিওনা বলেন, ওয়াইল্ড থাং বেশ জনপ্রিয় কুকুর। এর আগেও 5 বার সে অংশ নিয়েছে। এর আগে সর্বোচ্চ দ্বিতীয় হতে পেরেছিল কুকুরটি, এবার সেরা হয়েছে। দ্বিতীয় হওয়া কুকুরের নাম রোম, আর তৃতীয় হয়েছে ডেইজি মে। প্রথমবার অংশ নিয়ে বাজিমাত করেছে এই দুটি প্রাণী। পুরস্কার না জিতলেও প্রতিযোগিতা উপভোগ করেছেন কয়েকশো কুকুরের মালিক। 1970 সাল থেকে পোষা প্রাণী বিষয়ে সচেতনতা বাড়াতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, দিনভর জনদুর্ভোগ। কুড়িগ্রামে নদ নদীর পানি কমেছে, ব্রহ্মপুত্র এখনও বিপদসীমার উপরে। বরগুনার এক রেস্টুরেন্টে একবেলা দরিদ্রদের জন্য বিনা পয়সায় খাবার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।